নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিক ও নরখাদকের আতঙ্ক। তবে আজকের গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ। যদি আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প ছাড়াও অন্যান্য গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে চান, তাহলে তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ধন্যবাদ। শুনতে থাকুন আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও নরখাদকের আতঙ্ক। সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। ভাবলাম কিশোরী বেটাকে একবার নাগালে পেলে আচ্ছা করে বুঝিয়ে দেব। সেই যে কবে একবার তারানাথের বাড়িতে নিয়ে গিয়েছিল, সেইখানেই ছাতাখানা ফেলে চলে এসেছিলাম। তারপর আর ব্যাটার কোনো দেখাই নেই। এদিকে কাগজওয়ালাটারও সকাল থেকে কোনো পাত্তা নেই। সারাদিন একটা নিউজ অবধি পড়তে পারিনি। কারেন্টটাও চলে গেছে সেই কোন সকালে। উফ, দমটা একেবারে আটকে আসছিল। ঘরের বাইরে বেরিয়ে বারান্দার দিকে সামান্য যেতেই দেখলাম নিচে কিশোরী এসে দাঁড়িয়েছে। ওর মুখটা দেখা মাত্রই গা জ্বলে উঠল। প্রায় 1 মাস নিজের কাজে হাপিস হয়ে গিয়েছিলেন তিনি। কোনো পাত্তা ছিল না তার। বিমক্কা কলকাতা শহরের মধ্যে ঘুরে ঘুরে নির্জীব শরীরটা আর নিরেট মস্তিষ্কটাকে জবাই করে চলেছিল সে। আমার দিকে তাকিয়ে কিশোরী একগাল হেসে বলল, তা মানে মানে আজকে কি ওপরেই বসে থাকার প্ল্যানিং? কলকাতার যে অবস্থা বুঝতেই তো পারছো, চারিদিকে হাঁটু জল। কি করি বলো তো দেখি। তাই ভাবলাম এদিকে ওদিকে না ঘুরে যদি তোমার আস্তানাতে এসেই ভিড় করা যায়, তাই চলে এলাম আর কি। আমি ওর মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারলাম না। ভাবলাম এত দূর থেকে কষ্ট করে এসেছে, গালমন্দের সম্পর্ক হলেও এভাবে একজন আগন্তুককে বৃষ্টির দিনে কি বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা উচিত? শেষে মুখখানা বেজার করেই বললাম, এসো, ওপরে উঠে এসো। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভাবে আর কাকের মতো ভিজতে হবে না। সেই থেকে তো হাঁক দিয়েই চলেছ। তবে তোমার উপরে বেজায় চটে আছি আমি। আজকেই ভাবছিলাম তোমার কথা। শয়তানের নাম করতেই দেখো শয়তান একেবারে এসে হাজির হয়েছে। কিশোরীকে আনতে নিচে চলে গেলাম। সিঁড়ি ধরে নামতে থাকলাম। পুরনো কলকাতার একটা ছোট্ট আস্তানাকে ঘিরেই জীবনের সর্বসুখ উপভোগের স্বপ্ন দেখেছিলাম। সেই থেকে এখানেই থাকি। নিবাসের সাথে কি আর পরবাসের কোনো সম্পর্ক থাকতে আছে নাকি? সে তো জন্ম জন্মান্তরের সম্পর্ক। কোন জন্মে কোন পাপ করেছি সে কি আর মনে থাকে? থাকে অবশ্য তারানাথের। এসব 7 মাস ভাবতে ভাবতে নিচে নেমে এসে দেখলাম কিশোরী একেবারে কাকচান করে দাঁড়িয়ে রয়েছে। জানতে পারলাম তার ছাতাখানি নাকি ছিঁড়ে গিয়েছে। বৃষ্টির প্রকোপ নাকি ফাঁকা পকেটের দোষ, কোনটা যে এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করছে তা জানা নেই। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, এসো, ভেতরে ঢুকে এসো। ওভাবে আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, ওপরে এসো। কিশোরীকে নিয়ে সিঁড়ি পেরিয়ে উপরে উঠে গেলাম। এরপরে ওই ছেঁড়া ছাতাখানা আমার টেবিলের কোণা ঘেঁষিয়ে রেখে জল ঝরাতে দিলাম। জানতাম এমনিতেও সেটি অকেজো হয়ে গিয়েছে। অনেকটা কিশোরীর ফাঁকা মস্তিষ্কর মতোই সেটিও এখন অচল। এই অবস্থায় সে আমার দিকে বেশ কিছু টাকা এগিয়ে দিয়ে বলল, তোমার অফিসের দিকটাই ভালো ছাতার দোকান আছে বলেছিলে না? ওখান থেকেই না হয় একজোড়া। আমার চোখের দিকে তাকাতেই এগিয়ে দেওয়া হাতটা আবার পকেটের মধ্যে ভরে নিল কিশোরী। তারপর কাঁচুমাচু মুখ করে আমার দিকে তাকিয়ে বলল, তোমার ওই মেজাজে তোয়াক্কা করে করেই তো গেলাম আমি। বন্ধু বলতে তো এই একজনই, না হলে। বুঝলাম নিজের ভেতরের রাগটিকে অনাবশ্যক কারণে প্রকাশ করতে চাইছে না সে। তাই আমিও আর কাঁদুনি গাইলাম না, সরাসরি বলে উঠলাম, আচ্ছা বেশ, ছাতা চাই তো, তা ঠিক এসে যাবে। এমন সময় মেঘটা আবারও গর্জন করে উঠল।
কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, এমন বর্ষণমুখর দিনে সবসময় ভালো কিছু গল্প শুনতে ইচ্ছা করে, কি বলো? এই গল্পের ভান্ডার তো রয়েছে সেই একজনের কাছে। তার কাছে না গেলে তো আর সেসব রোমাঞ্চকর গল্প শুনতে পারবো না। কিন্তু আবহাওয়ার যা অবস্থা, তাতে করে তো মনে হচ্ছে না যে ওখানে যাওয়া সম্ভব হবে। কিন্তু কথাটা বলে চুপ করে গেল কিশোরী। এরপর আমি আগ বাড়িয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো, চুপ করে গেলে যে? কিশোরী হঠাৎ বলল, না, মানে আসলে তারানাথ আগের বার আমাদেরকে একটা বিশেষ জায়গার কথা জানাবে বলেছিলেন। কোনো এক পুরনো গ্রামের কথা বলেছিলেন। এটা নাকি তার জীবনের সব থেকে উল্লেখজনক স্মৃতিগুলির মধ্যে একটি। আমিও নাছোড়বান্ধা, যে করেই হোক সেই গল্পটি শোনানোর জন্য তাকে বাধ্য করেছিলাম। তবে কিছুতেই সেই দিন গল্পটা বলতে পারেনি তারানাথ। শরীরটা হঠাৎ খারাপ লাগতে শুরু করেছিল তার। আমি আর তুমি ওই অবস্থায় কিছুতেই আর গল্প শোনানোর জন্য জোর করতে না পেরে শেষে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। মনে আছে তো তোমার, আশা করি? সেই থেকে আর তো যাওয়াই হয়নি। কিন্তু বিশ্বাস করো, সেই থেকে মনের মধ্যে শুধু একটা নামই বারে বারে এসে ভিড় করেছে, আর সেটি হলো নরভক্ষ। এই এই নামটার মধ্যে কিরকম একটা গা ছমছমে ব্যাপার রয়েছে না, কি বলো? আমিও অগত্যা বলে উঠলাম, হ্যাঁ গো, তারানাথের সবকটি গল্পই তো অবাক করে দেওয়ার মতোই। কিন্তু লোকটি যে কেন নিজেকে এতটা দুরাচারী ভাবেন তা জানি না। এত ক্ষমতা থাকা সত্ত্বেও জীবনে এত ঝড়ঝাপটা অতিক্রম করার পরেও বলেন তিনি নাকি কিছুই জেনে উঠতে পারেননি। সবই নাকি এই মায়াগলকের অঙ্গ। মানে আমাদের এই বিশ্বের সব কিছুই নাকি মায়া ও মোহের দ্বারা জড়িত। আমিও জানি না এই কথাটি কতখানি সত্যি বা মিথ্যা, তবে এটুকু জানি লোকটি নিতান্তই একজন মহাজ্ঞানী। তবেই না সমস্ত সমস্যার এক আশু ও বুদ্ধিদীপ্ত সমাধান বার করে আমাদের দিতে পারেন। কি গো, যাবে একবার? আমি যেন কিশোরীর মুখের কথাটাই একেবারে কেড়ে নিলাম। সেও আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, যাবো তো। আমি তো আসলে সেই জন্যই, না মানে, জানতাম সে ওই কারণেই আমার ভিটেতে সে উপস্থিত হয়েছিল। ঝড় জল মাথায় নিয়ে না হলে অমন মানুষের পদধূলি কি সহজে পড়ে? এছাড়া আমি ছাড়া তো আর তার কোনো গতি নেই। অচিন্তের মতো একা একা পথ ধরে তারানাথের ভিটেতে গিয়ে ভিড়লেও যে শেষমেশ গল্পের মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারবে না বা তার দ্বারা পারা সম্ভব হয়ে উঠবে না, এই বিষয়টি সম্পর্কে কিশোরী বেশ ভালো রকম অবগত ছিল। আমি মনে মনে এই বিষয়গুলো ভেবে অজান্তেই হেসে উঠলাম। যেতে তো পারি, কিন্তু ছাতিখানা বোধহয় সেদিন ওই তারানাথের বাড়িতেই ফেলে চলে এসেছিলুম, বুঝলে তো। একবার না একবার যাওয়া পড়বেই জেনে আমি আর তোমাকে এনে দেওয়ার জন্য জোর করিনি। তবে এবারের যাওয়াটা যে এতটা বিলম্বে হবে সেটা আশা করিনি। যাক, বৃষ্টি যদি একটু ছ্যাঁক দেয় তাহলে আমরা বেরিয়ে পড়তে পারি। আজকের দিনটাও বেশ ভালো আছে, রবিবার, সেই সাথে কৌশিকী অমাবস্যার রাত। আশা করি আজকে গল্পটা বেশ ভালোই জমবে, কি বলো? কিশোরীও বরাবরের মতো একগাল হেসে আমার দিকে তাকালো। এরপরে আমাকে উদ্দেশ্য করে বলল, আজকে এক প্যাকেট পাসিংশো কিনেই এনেছি। ওই দোকানটা থেকে আসবার সময় নজরে পড়তেই মনে হয়েছিল যে কিনে নি। যদি যাওয়ার উপক্রম হয় তাহলে ওই জিনিসখানা তো অতি অবশ্যই সঙ্গে রাখতে হবে। তাই আর কি। তবে তুমি যেভাবে গোমরা মুখ করে বারান্দায় দাঁড়িয়েছিলে, আমি ভেবেছিলাম যে আজকে আর যাওয়ার কোনো সুযোগ হবে না। কিন্তু এখন দেখছি আমার থেকে তোমার আগ্রহ অনেক বেশি। আমি কিশোরীকে একখানা ধমক দিয়ে বললাম, তুমি থামবে? সব সময় আর কি ফাঁসিনামো কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। তবে পাসিং সুপিনে বেশ ভালোই করেছো, বুঝলে। তা আমাদের ঠোঙা ভর্তি করে চপটাও তো নিয়ে যেতে হবে নাকি? ওটাও যে ওনার বেশ পছন্দের, তাই ভাবলাম যদি সেটাও সাথে থাকে তাহলে তো আর কথাই নেই। আমরা দুজনেই আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। এরপরে বৃষ্টিটা একটু ছ্যাঁক দিতেই আমরা দুজনে মঠ লেনের দিকে এগোতে শুরু করলাম। কলকাতা শহরের রাস্তাঘাটের অবস্থা ছিল একেবারে নৈবচন।
ওখানে যে কিভাবে মানুষ বসবাস করতে পারে সেই প্রশ্নই বারবার করতে ইচ্ছে করে, কিন্তু নিজেকে জিজ্ঞাসা করলে কেবল একটাই উত্তর পাই। কি আর করবি, ওই 10/12 খুপড়িটাই যে আসতা না, ওর থেকে বেশি বাগাতে গেলে অর্থের প্রয়োজন পড়ে। তা সেই অর্থের জোর কবে হবে? ঈশ্বর কবে যে মুখ তুলে চাইবেন তাও জানা নেই। এইসব আবোল তাবোল কথা ভাবতে ভাবতে কিশোরীর সাথে যখন অনেকটা রাস্তায় চলে এসেছি, তখন রাস্তার ধারে চপের দোকানে নজর পড়তেই থমকে দাঁড়ালাম। তারানাথের মুখটা মনে পড়ে গেল। কত আনন্দের সাথেই না তিনি চপ ভক্ষণ করেন। আহা, ভাবলেই অবাক হতে হয়। এক তান্ত্রিকের আবার চপের নেশা, আবার সিগারেটেরও নেশা। কি অদ্ভুত না? আপনাদের মতন আমিও এসব ভেবে বেশ অবাক হয়েছিলাম। তারপরে ভাবলাম, জীবনের নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই মানুষ তো এগিয়ে যায়। কোনো ক্ষেত্রে কোনো বিষয়টি পরিবর্তিত হয়ে যায়, সেই কথা আর কতজনই বা বলতে পারে। তবে এ কথাও সত্যি যে মানুষটার মনের কথা কখনোই মুখে প্রকাশ পায় না, বড্ড চাপা স্বভাবের। তবুও ওই মানুষটার কাছ থেকেই জানি না কেন গল্প শুনতে এত ভালো লাগে। মনে হয় বারে বারে ছুটে যায়। পাহাড় পর্বত ডিঙিয়ে বৃষ্টি বাদল সবকিছুকে তুচ্ছ করে ওই মটলেনের বাড়িটার সামনে গিয়ে শেষমেশ উপস্থিত হই। মটলেনে প্রবেশ করতেই গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠল। বেশ পরিষ্কারভাবে অনুভব করতে পারলাম কিছু একটা হতে চলেছে, একটা ওই শিশিরানির মতো অনুভূতি। আর কিছু না হোক, আরো একটা নতুন কিছু জানতে পারার প্রত্যাশাটি বেশ তীব্রতার সাথে কাজ শুরু করেছিল। আবেগী মনটা কেন্দ্রীভূত হয়ে তারানাথের বাড়ির দোরগোড়ায় গিয়ে দাঁড়াতেই দেখলাম জ্যোতিষীর ওই বোর্ডটি ভেঙে পড়েছে। দেখেই মাথাটা গেল ঘুরে। কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, লোকটার কি হাতে একেবারেই টাকা পয়সা থাকে না? জ্যোতিষী বিদ্যার বোর্ড টাঙিয়েছে, অথচ দেখো সেটা সিলিং থেকে ঝুলে পড়েছে। সেটাকে যে ঠিকঠাক করবে, ভাঙা জায়গাটা ঝালাই করে সারাবে, এইসবের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটার আর্থিক অবস্থার উন্নতি ঘটে না কেন জানি না। কি করে যে নিজের মেয়েটাকে নিয়ে কলকাতা শহরের বুকে এভাবে বেঁচে থাকেন কে জানে। আজকাল তো জিনিসের একেবারে আকাশচুম্বী দাম। সেখানে জ্যোতিষী বিদ্যার দ্বারা আর কত টাকায় বা উপায় করা সম্ভব হয়। তারপরে আবার সেই মতো ক্লায়েন্টও ঠিকঠাক আসে না। কি জানি ওনার চলে কিভাবে। শোনো, যে খায় চিনি তাকেই যোগান চিন্তামণি। ওনারটা উনি ঠিকই বুঝে নেবেন, এত ভেবো না। এবারে এই দরজার কড়াটা নাড়ো, বুঝলে? না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই এবার ভিজতে হবে আমাদের। কথা শেষ করেই আমি দরজার গায়ে দুবার টোকা দিলাম। সাথে সাথেই চারি বেরিয়ে এলো। দরজা খোলার পরেই আমার দিকে একগাল হেসে বলল, আরে কাকা বাবু, তোমরা এতদিন কোথায় ছিলে? এই তো গত সপ্তাহে তোমাদের জন্য কত খাবারের আয়োজন করেছিলাম। কি জানি, ভেবেছিলাম তোমরা হয়তো আসবে। রবিবার করে তো তোমরা প্রায়ই আসো, তাই ভেবেছিলাম। কিন্তু বেশ কয়েকদিন ধরেই তো তোমরা আর এই মুখো হওনি। জানো তো, বাবার শরীরটাও না খুব একটা ভালো নেই। যাকগে, এসো এসো, তোমরা ভেতরে এসো। দেখো, আমিও যেমন তোমাদের বাইরে দাঁড় করিয়ে রেখেই সব কথা বলছি। কিছু মনে করো না। এসো এসো, তোমরা ভেতরে এসো। এ বাবা, তোমরা তো বেশ ভিজে গেছো দেখছি। আচ্ছা, তোমাদের জন্য কি জামা কাপড় নিয়ে আসবো? তোমরা কিন্তু বাবার জামা কাপড়ও পরতে পারো। ওই ধরো, যতক্ষণ না তোমাদের জামা কাপড়গুলো শুকোচ্ছে। চারির আতিথেয়তা আমাদেরকে চিরকালই মুগ্ধ করেছিল। ওইটুকু একটি মেয়ের মধ্যেও যে এতটা সদ্ভাব থাকতে পারে, তা তাকে না দেখলে কোনোভাবে বিশ্বাস করা যেত না। তারানাথ যে একজন জ্যোতিষী হওয়ার পাশাপাশি একজন দক্ষ পিতার ভূমিকাও পালন করতে পেরেছিলেন, তা বলতেই হবে। আমি চারিদিকে তাকিয়ে বললাম, না না, তোমাকে একেবারেই ব্যস্ত হতে হবে না, আমরা ঠিকই আছি। হ্যাঁ, এই নাও, তোমাদের জন্য গরম গরম চপ ও সাথে তেলে ভাজাও এনেছি। যেটা ভালো লাগে খাও। আসলে কয়েকদিন আসতে পারিনি, তাই মনটাও ভালো লাগছিল না। ভাবলাম মানুষটাকে গিয়ে একবার দেখেই আসি, তাই দুজনে চলে এলাম।
কিন্তু আজকে বৃষ্টির প্রকোপটা ছিল অত্যধিক বেশি। এখনো দেখো না, আবার আকাশ কালো হয়ে এসেছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, কিন্তু রাস্তায় বেরোনোর পরেই রেশটা বেড়ে গেল। তাই আর কি যা হয়, পুরো ভিজে একসা ছাতাখানা তোমাদের ভিটেতেই বোধহয় ফেলে গিয়েছিলাম। আমার কথাটা শেষ হওয়ার সাথে সাথেই চারি বলে উঠল, হ্যাঁ, সে আর বলতে, আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম গো। আজ ফেরার পথে নিয়ে যেও, আমি বের করে রাখবো। আচ্ছা, তোমরা বরং একটু গল্প করো, হ্যাঁ? আমি ততক্ষণে তোমাদের জন্য চা আর মুড়ি মাখার ব্যবস্থা করছি। বাবা এই এক্ষুনি এসেই পড়বে। শরীরটা তো ভালো নেই, তাই এতক্ষণ ওই ভেতরের ঘরে শুয়েছিল, কিন্তু তোমাদের গলা পেয়ে এদিকে আসতে চাইলো। তাকে আটকাবে এমন সাধ্য আর কার আছে বলো তো? যাগে, তোমরা বসো, হ্যাঁ? বাবা এক্ষুনি এসে পড়বে। আমি আর কিশোরী ঘাড় নেড়ে চারিকে সম্মতি জানাতেই সে ভেতরের ঘরের দিকে চলে গেল। আমরা দুজন সোফার উপরে বসে কিছুক্ষণ পা দোলাতে দোলাতে সামনের দিকে তাকাতেই দরজার আড়ালে একটি ছায়া নজরে পড়ল। ছায়ার গড়ন দেখেই বেশ বুঝতে পারছিলাম লোকটি কে। আমি আর কথা না বাড়িয়ে আয়েশ করে একটা আলগা আড়মোড়া ভেঙে কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, বাহ, আজকে যদি ওই গল্পটা শুনতে পারি তাহলে বেশ ভালো হবে, বলো। ঠিক সেই সময় দরজার আড়ালে লুকিয়ে থাকা সেই মূর্তির কণ্ঠস্বর ভেসে উঠল, কি ব্যাপার ভায়া, আজকে একেবারে দুজনেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এসে পড়েছ যে দেখছি। তা আসবার সময় কোনো সমস্যা হয়নি তো? তারানাথের ওই চিরাচরিত ঢিলেঢালা একটি কালো রঙের আলখাল্লার আড়ালে লুকিয়ে থাকা মানুষটি যেভাবে রহস্যের আড়ালে রেখেই সকলকে উদ্দেশ্য করে কথা বলতে পছন্দ করেন, সেদিনও ওনার চরিত্রের মধ্যে দিয়ে সেই একই বৈশিষ্ট্য ফুটে উঠেছিল। আকাশে মেঘের গর্জন হতেই তিনি পুনরায় আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আহা, আমাকে দেখে আবার উঠে দাঁড়ানোর দরকার কি? তোমরা কি আর আমার খদ্দের নাকি গো? তোমরা হলে গিয়ে কুটুমের মতো, নিত্য আসা যাওয়া তোমাদের। এছাড়া তোমাদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে। এতকাল আমার ভেতরে জমে থাকা রসদগুলোকে খুব কম মানুষের সামনেই তুলে ধরবার সুযোগ পেয়েছি। সেখানে তোমাদের দুটিকে কত কথাই না জানাতে পেরেছি। সেই সাথে সব স্মৃতিগুলোই আবার নতুন করে জীবন্ত হয়ে উঠেছে। যাক, এতদিন বাদে তোমাদেরকে দেখে বেশ ভালো লাগছে। আজকেও কি সেই মন খারাপের কাহিনীগুলোকেই নাড়া দিতে দুজনে এসে হাজির হয়েছ নাকি? আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকিয়ে কোনো রকমে নিজেদের অন্তরের কৌতূহলকে হ্রাস করবার চেষ্টা করলাম। এরপরে কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে বলল, না, আসলে হ্যাঁ, মানে বুঝতেই তো পারেন, আপনার বলা কোনো কথায় মাথা থেকে বেরোতে চায় না। সবসময় মনে হয় এই আপনার সাথে যদি যোগাযোগটা এমন অটুট রেখেই চলতে পারি তাহলে কত ভালো হয়, কত কিছু জানতে পারি, কত কিছু বুঝতে পারি আমরা। কথার মাঝখানেই চারি এসে মুড়ি মাখা আর তেলে ভাজা টেবিলের উপরে সাজিয়ে দিয়ে বলল, এই নাও, তোমরা এবার খাও তো দেখি এগুলো। আর এই নাও বাবা, ওনারা আজকে তোমার পছন্দের খাবার এনেছে গো, তোমার প্রিয় চপ আর বেগুনি। আচ্ছা, আজকে এতদিন বাদে ওনাদেরকে দেখতে পেয়ে নিশ্চয়ই তোমার মনটা ভালো হয়ে গেছে, তাই না? এতদিন ধরে তো এই অসুস্থ শরীরটা নিয়ে বিছানাতেই পড়েছিলে। আজকে ওনাদের সাথে একটু আলাপ আলোচনা করলে দেখবে তোমার অনেকটা হালকা বোধ হবে। তারানাথ চারিদিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, সে যা বলেছিস মা। আসলে এই বুড়ো হাড়ে তো আর জোর পাই না, জোর তো থাকে সবই স্মৃতির। ওই জোরেই তো আমরা সকলে বেঁচে আছি রে। এই স্মৃতি বিস্মৃতির ভিড়ের মধ্যেই নিজেকে তরতাজা রাখতে হয়, তবেই তো আগামীতে কি ঘটেছে বা কি ঘটছে সে বিষয়ে জানতে পারি। কথাটি শেষ করেই তারানাথ খানিক মুচকি হেসে উঠলেন। এরপরে চারি তাকে উদ্দেশ্য করে বলল, ধুর, তুমি আর তোমার ওই জ্যোতিষশাস্ত্রের সব জটিল কথা ওইসব বিন্দুমাত্র আমার মাথায় ঢুকবে না। আমার দ্বারা এর পাঠর দ্বারা আজও সম্ভব হয়নি। তুমি এইসব বরং ওনাদেরকেই বোঝাও। আমি না হয় এই ফাঁকে একটু ঘরের কাজ সেরে ফেলি।
কথাগুলি বলেই চারি ঘরের দিকে এগিয়ে গেল। এরপরে তারানাথ আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, বেশ তো ভালোই গল্প জমাতে শিখেছ। অসুস্থ শরীরেও তোমাদেরকে না দেখতে পেরে ভালো লাগে না। মনে হয় পেটের ভেতরে কথাগুলো একেবারে গজগজ করছে। কতক্ষণে সেগুলো তোমাদের সামনে উগরে দিতে পারবো জানি না, কিন্তু ওই যে যতবারই অতীত ঘাঁটতে যাই ততবারই কিছু সেভাবে মনে পড়ে না, আর মনে পড়লেও সেই একরাশ কালো স্মৃতির ভিড় এসে ঘিরে ধরে, মনের ভেতরে থেকে যাওয়া দ্বন্দ্বগুলোকে রোধ করে। এলোমেলো স্মৃতির বিশ্বারণে সাক্ষী থাকা ছাড়া আর কিছুই বাকি থাকে না। এগুলো এক প্রকার বিড়ম্বনা, হে বিড়ম্বনা। কালো শক্তির সাথে লড়াই করতে পারা এতটাও সহজ নয়। সেখানে আবার ওই ডাকিনী হাকিনীর মতো শক্তিরা। সে যাকে, তা আবার এসব কেন? এমনিও তো আসতে পারো, আমার জন্য এত খাবার দাবার সঙ্গে করে আনার দরকারটাই বা কি? আমি তারানাথের মুখের দিকে তাকিয়ে হাঁ করে ওনার মুখ নাড়া লক্ষ্য করছিলাম। লোকটির প্রতিটা শব্দের মধ্যেও যেন একটি জাদু ছিল। মনে হতো উনি যেন অর্ধেক কথা মনের মধ্যে রেখে বাকি কথা আমাদের সামনে উগড়ে গেলেন। তবে এগুলির কৌশল আয়ত্ত করেছেন কোথায় সেটা কিছুতেই বুঝে উঠতে পারলাম না। এসব ভাবতে ভাবতে যখন বিভোর হয়ে পড়েছি, তখন তারানাথ আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হাঁ করে তাকিয়ে দেখছো যে? আরে থালাটা তাড়াতাড়ি ফাঁকা করো। আমি একগাল হেসে বললাম, সে তো এমনিতেই ফাঁকা হয়ে যাবে। আপনার গল্প শুনতে শুনতে সবের কি আর খেয়াল থাকবে? কখন ফুরিয়ে যাবে দেখবেন। আচ্ছা, আপনার বাড়ির বাইরের ওই বোর্ডটা, মানে জ্যোতিষী বিদ্যা চর্চার ওই বোর্ডটা ওইভাবে ঝুলতে দেখলাম, দেখে খুবই খারাপ লাগছিল। মনে হলো অনেকদিন ধরে আপনি ওটাকে ওই চরম অবহেলায় ফেলে রেখেছেন। কিন্তু এর কারণ কি জানতে পারি? আসলে মনে হলো সেটি তো আপনার প্রয়োজনীয় বস্তু। তারানাথ খাটের পায়ার উপরে আরও একটু ভর দিয়ে বসলেন। সাথে সাথে পায়াটি ক্যাচ করে আওয়াজ করে উঠল। বুঝলাম তার সাথে সাথে ওই খাটটিরও বয়স বেড়েছে। এরপরে তারানাথ বেশ কিছুটা চপ মুখে ঢুকিয়ে চিবোতে চিবোতে বললেন, শখ করে কি আর কেউ নিজের পায়ে কুড়ুল মারে বাবা? মারে না, কোনো দিনও মারে না। আসলে বুঝতেই তো পারো, এই সকল শাস্ত্রবিদ্যার আজ আর তেমন কোনো গুরুত্ব নেই। মানুষের কাছে আজ আধুনিকতাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কালজয়ী মানবের উপস্থিতি এখন শুধুমাত্র ওই শাস্ত্রের পাতাতেই শোভা পায়। এই জ্যোতিষী বিদ্যার দ্বারা আয়ের মাধ্যম তৈরি করার যে অলীক স্বপ্ন দেখেছিলাম, সেটা এক প্রকার স্বপ্ন হয়েই থেকে গেছে। আসলে কি জানো, এই পৃথিবীতে কোনো কিছুই সুস্থির নয়। ক্রমবর্ধমান গতিতে বিচ্ছিন্নতাবাদী শক্তির মতো এরা একে অপরের সাথে লড়াই করেই চলেছে। এই অসাধারণ লড়াইয়ের সাক্ষী থাকতে পারার বিষয়টাও বড়ই চমৎকার, কিন্তু এতে যে ঝুঁকি আছে তা তোমার জীবন সংশয়েরও কারণ হয়ে যেতে পারে। আমাদের অলক্ষ্যে ঘটে চলে একাধিক ভয়ঙ্কর সব ঘটনা, অথচ দেখো আমরা কিন্তু সেটাকে চোখের সামনে দেখেও আন্দাজ করতে পারি না। এর জন্য প্রয়োজন নিজের অন্তরের জ্ঞানের। এই জ্ঞানকে জাগরিত করার মধ্যে দিয়েই তুমি নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে পারবে। আবার এই জ্ঞানকেই যদি তুমি নিজের স্বার্থে অর্থাৎ সমৃদ্ধি লাভের ক্ষেত্রে ব্যবহার করতে যাও, তাহলে সেটা অপব্যবহারের আওতায় পড়বে। এই বিষয়টা কিন্তু কোনোদিনও গুরু শিষ্য পরম্পরার মধ্যে সীমাবদ্ধ থাকে না। ভেবো না গুরুকে দেখেই সর্বদা তার শিষ্যরা এমনটা শেখেন বা করেন। এগুলো যার যার নিজস্ব প্রবৃত্তি, নিজেকে শক্তিশালী করে গড়ে তোলবার লিপ্সা। এর দ্বারাই কিন্তু মানুষের মধ্যে এমন একটা ভাবাবেগের সৃষ্টি হয়, আর তার দ্বারাই কিন্তু মানুষ নিজের অন্তর্নিহিত জ্ঞানকে হারিয়ে ফেলে, তাকে বিপথে চালিত করতে তৎপর হয়ে ওঠে। এটাই মানুষের প্রবৃত্তি।
শক্তিশালী হয়ে উঠবার তাগিদ অনেক সময় মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তবে আমি এই কাজের সাথে কোনোদিন লিপ্ত হইনি। আমি এমন কোনো কাজ করিনি যার দ্বারা আমার গুরুকে অসম্মানিত হতে হয়। এই অসম্মান বোধ নিয়ে যে আমাকেও জীবিত থাকতে হতো, তাই নিজেকে পিছিয়ে রেখেছিলাম। তারানাথ কথাগুলি বলার পর পুনরায় থামলেন। এরপরে ওই চপে আবারও একটা দৃঢ় কামড় বসিয়ে কচরমচর করে মুড়ির সাথে চপখানা চিবোতে লাগলেন। কিশোরীও তারানাথকে উদ্দেশ্য করে বলল, বেশ, তাহলে শুরু করুন আজকের নতুন অধ্যায়। আমরাও মশগুল হয়ে শুনি। এর মধ্যেই তো আসল রসদ লুকিয়ে রয়েছে। এখান থেকেই তো প্রকৃত খিদে মেটার কৌশল আয়ত্ত করতে হবে। তারানাথ চপের শেষ অংশটুকু মুখের মধ্যে পুড়ে দিয়ে চিবোতে চিবোতে বললেন, সে অনেককাল আগের কথা। তখন আমি সদ্যই নিজের তন্ত্র সাধনার কাজ সমাপ্ত করেছি। চারিদিকে মানুষের মধ্যে নানান বিষয়কে নিয়ে ত্রাসের সঞ্চার হয়েছে। যেদিকেই তাকাচ্ছিলাম কেবল হাহাকার আর হাহাকার। কালো শক্তির প্রকোপে বেশ বৃদ্ধি পেয়েছিল। প্রায় সর্বত্রই এই ধরনের বিষয়কে কেন্দ্র করে মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়টা জাগরিত হয়েই চলেছিল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সকলেই আমার কাছে সাহায্যের জন্য আসছিলেন। আমি তখন নিজের সাধনার দ্বারা অর্জিত শক্তিকে ব্যয় করতে চাইছিলাম না, কারণ এই শক্তিকে এত সহজে কার্যকারী করাও সম্ভব হয়ে ওঠে না। এর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন। সেই পরিশ্রমকে এভাবে সাধারণের মধ্যে বিলিয়ে দিতে পারা যায় না। প্রতিটা বিষয়ের একটা নিয়ম থাকে। নির্দিষ্ট নিয়মের বাইরে বেরিয়ে এই দুঃসাধ্য কাজ করা সম্ভব হয় না। যে বা যারা সাধনার দ্বারা আয়োজিত এই শক্তিকে খর্ব করার চেষ্টা করেন, তাদের বিপদের মুখে পড়তে হয়। এরকমই একটা বিষয় আমিও শিখেছিলাম। বলতে পারো, সাধনার দ্বারা আয়োজিত শক্তির মাধ্যমে আমি এই বিষয়ে জ্ঞান আহরণ করতে পেরেছিলাম। সেটি ছিল তোমার সামনে থাকা কোনো প্রেত জনিতে তুমি নিজের শক্তির প্রবেশ ঘটিয়ে তার শক্তিকে খর্ব করতে পারো। এর জন্য প্রয়োজন ছিল একটা লাল সুতোর পুঁটলির, যেটির মাধ্যমে বেশ সহজেই এই কাজ করে ফেলা সম্ভব হতো। এই বিষয়টি আমার এক গুরুদেব আমাকে জানিয়েছিলেন। জীবদ্দশায় আমি একাধিক গুরুর সান্নিধ্যে পৌঁছেছিলাম। তাদের মধ্যে একজনের কাছ থেকে আমি এই বিষয় বিদ্যা আয়ত্ত করেছিলাম। একে গুপ্তবিদ্যাও বলতে পারো। এই বিদ্যার দ্বারা তুমি সহজেই প্রেতের অবস্থানকে সুনির্দিষ্ট করে ফেলতে পারবে। তবে সকলের দ্বারা এই বিদ্যাকে আয়ত্ত করা সম্ভব হয় না। আমি গুপ্ত কৌশলে এটি গুরুদেবের কাছ থেকে গুরু শিষ্য পরম্পরার দ্বারা আয়ত্ত করেছিলাম। তবে সেটিকে যে এভাবে কাজে লাগাতে পারবো তা কোনোদিনও ভাবিনি। আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, আপনি কি ওই সুতোর সাহায্যে নির্মিত পুঁটলির ব্যবহার করতে পেরেছিলেন? সেটি কি কোনো কাজে এসেছিল? তারানাথ আমাকে উদ্দেশ্য করে বললেন, বিভূতি, সে আর বলতে। ওই জিনিসটিকে ব্যবহার করেই তো একটি বাচ্চার প্রাণ বাঁচিয়েছিলাম। সেটি ঘটেছিল বীরবল্লভপুর নামক একটা গাঁয়ে। আজকালকার দিনে এসব বিষয়ে কেউ ধারণা তৈরি করতে পারেন না, এমনকি এসব যে ঘটতে পারে সেটাও কেউ বিশ্বাস করেন না। তবে আমি এই বিষয়গুলো নিয়ে বেশ ভীতি প্রকাশ করতাম। মানুষের শরীরে প্রেতের অনুপ্রবেশের ফলে তার চেতন, মন সহ শারীরিক বৈশিষ্ট্য রূপান্তরিত হয়ে যায়। তোমরা কি কখনো মানুষের শরীরে প্রেত প্রবেশ করতে দেখেছ? কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে বলল, না, সেসব তো কোনোদিনও কিছুই দেখি না। চাক্ষুষ এসব দেখার সুযোগ ঘটে, আর ঘটলেও সে সুযোগ হাতছাড়া করতে আমি বেশি ইচ্ছুক হব। কারণ ওই দৃশ্য চোখের সামনে দেখলে আমি হয়তো জীবিতই থাকবো না, ভয়তেই একেবারে আধমরা হয়ে যাব। আপনিই বলুন না, এসব কি সাধারণ মানুষের কম্য? তারানাথ সহাস্যে বললেন, সাধারণ মানুষ আমিও ভায়া। তবে কি জানো, মস্তিষ্কের শক্তির দ্বারা ও ঈশ্বরের প্রতি বিশ্বাসের দ্বারা তুমি যে কোনো যুদ্ধ সহজেই জয়লাভ করতে পারো। সাধারণ মানুষও ঈশ্বরের অনুগ্রহে অসাধারণ হয়ে উঠতে পারে।
আজকে তোমাদেরকে সেই কাহিনী জানাবো। আমাকে ভূত তাড়ানোর কাজে লাগতে হয়েছিল, কিন্তু ভেবো না যে আমি ওই সাধারণ ওঝা। আবার ভূত দেখলে আমি যে ভয়তে একেবারে ঠক ঠক করে কাঁপি, এমনটাও নয়। তবে সাধকের সহজাত প্রবৃত্তির দ্বারা ভূতেদের হাত থেকে মানুষকে রক্ষা করবার কৌশলটা আমার বেশ ভালোভাবেই জানা আছে। তবে ওই যে কাহিনী শোনাতে বসলেই আমাকে সেই অতীতের দাবদাহের সাথে যুঝতে হয়, আর ফেলে আসা অতীতের মধ্যেই লুকিয়ে থাকা হারিয়ে যাওয়া স্মৃতিগুলো এসে ভিড় করে। ওই স্মৃতিগুলোর সাথেই জড়িয়ে থাকে মানুষের মৃত্যুর ইতিহাস, যে ইতিহাসের সাথে জড়িত থাকা সত্ত্বেও আমি হয়তো কোনো একজনকে রক্ষা করতে পারিনি। এই আক্ষেপ থেকেই গেছে। জীবনে যে কটা কাজ উদ্ধারে গেছি সব ক্ষেত্রেই এই আক্ষেপের বিষয়টা আমার তাড়া করে বেরিয়েছে। তবে জীবন থেমে থাকেনি, না থেমে থেকেছে সময়ের চক্র। তাই তোমাদেরকে আজ ওই কাহিনীর সাথে পরিচিত করাই। তাহলে মন দিয়ে শুনতে থাকো মন খারাপের গল্প। তারানাথ কাহিনীর অভ্যন্তরে প্রবেশ করলেন, আর আমরাও মন দিয়ে সেই কাহিনী শুনতে শুরু করলাম। তারানাথ বললেন, বীরবল্লভপুর থেকে একদিন একটা লোক আমার কাছে ছুটে এলেন, পরনে ধুতি পাঞ্জাবি। হুলিয়া দেখে বুঝলাম অনেক সমস্যায় পড়ে একেবারে হন্তদন্ত হয়ে আমার কাছে এসেছেন। কাজেই আমি লোকটাকে ঘরে এসে বসতে বললাম। উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, নমস্কার বাবা, আমি দুর্গা বীরবল্লভপুর থেকে আপনার নিকটে ছুটে আসছি। আসলে আমাদের গ্রামে এক অদ্ভুত বিষয় নজরে এসেছে, যাকে বলে নরভক্ষ। এই নামটির সাথে আমাদের পূর্ব পরিচয় নেই, কিন্তু অনেকেই বলছেন গ্রামে যে সকল মৃত্যু ঘটে চলেছে তা এরই কাজ। কিন্তু মানুষ আবার মানুষের মাংস খাবে, এ কেমনে সম্ভব? আমরা মোড়লের ছেলেটিকে শনাক্ত করেছি, মনে হচ্ছে তারই কাণ্ড। আমি লোকটাকে পাল্টা প্রশ্ন করে বললাম, আপনি কি করে বুঝলেন যে তারই কাণ্ড? লোকটা বললেন, আমরা গ্রাম পঞ্চায়েতের লোক, আমার নাম সুখেন। মোড়লের ছেলেটির বয়স হবে 18 বছর। ছেলেটি আমাদের গ্রামের এক মেয়ের সাথে বেশ কয়েকদিন ধরেই প্রণয়ের সম্পর্ক স্থাপন করেছিল। মেয়েটিকে দেখতে শুনতেও বেশ ভালো, তবে এই মেয়েটি কয়েকদিনের মধ্যেই গায়েব হয়ে যায়। সেও আমাদের গ্রাম পঞ্চায়েতের লোকেদেরই একজনের মেয়ে। তার বাবার নাম হরিচরণ। সেও আমাদের সাথেই ওই মোড়ল মশের কাছেই কাজ করতেন, আর সেই সূত্রেই হরির সাথে আমাদের বেশ ভালোই সম্পর্ক ছিল। এই কাণ্ডের পরে সে মোড়লকে দায়ী করে আমাদের পঞ্চায়েত ছেড়ে চলে যায়। কিন্তু আমি জানতাম হরি এক বর্ণও মিথ্যা কথা বলেনি। সে একদিন আমাকে বলল, আমার মেয়ের সাথে আমি ওই মোড়লের ছেলের মেলামেশা একেবারে পছন্দ করছি না, কিন্তু আমার পছন্দ অপছন্দের সাথে কার কি এসে যায় বল? জানি আমরা দরিদ্র, আমাদেরকে ওই মোড়লের কথাতেই উঠতে বসতে হবে, কিন্তু কিন্তু এভাবে কতদিন সহ্য করা যায় বলতো? ছেলেটার চরিত্র তো একেবারে ভালো নয়। তারপরে রাতের বেলা সেদিন দেখি চোখের ভাষা একেবারে পরিবর্তিত হয়ে গেছে। কারুর মনির রং একেবারে কালো হয়ে যায়, কখনো দেখেছিস তুই? আমি দেখেছি। ওই ছেলেটির মধ্যে প্রেতের বাস আছে, তুই মিলিয়ে নিস, তুই বিশ্বাস কর আমাকে। সেদিন আমি হরিকে উদ্দেশ্য করে বলেছিলাম, এসব তোর ভুল ধারণা, এমনটা কোনোদিনও সম্ভব নয়। এমনটা হলে তোর মেয়ে কোনোদিনও ওই ছোকরাকে পছন্দ করতো না। এসব কালো শক্তির সাথে মোকাবিলা করা সহজ ভাবছিস নাকি তুই? সে তাহলে এতক্ষণে তোর মেয়েকে শেষ করে ফেলতো। হরিচরণের সাথে যেদিন এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, তার 15 দিনের মাথাতেই ওই মেয়েটির লাশ পাওয়া গেল। গ্রামের সীমান্তে মেয়েটির ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে থাকতে দেখেছিলাম সকলে। নয়নার এমন হাল কে করতে পারে এটা কেউই ভেবে পাচ্ছিলাম না। হরিচরণ এই শোক সহ্য করতে না পেরে পাগলই হয়ে গেল। সে আমার পরম মিত্র ছিল, তাকে আমি রক্ষা করতে পারলাম না। এমনকি তার মেয়ে নয়নাকেও আমি নিজের মেয়ের মতোই ভাবতাম। সেও যে এভাবে আমাদেরকে ছেড়ে অকালে চলে যাবে এ কথাও আমি কল্পনা করতে পারিনি। কি নৃশংস মৃত্যু ছিল সেটা! আপনি নিজের চোখে না দেখলে তা আন্দাজ করতে পারবেন না বাবা। আর এখন সেই ছেলের নজর পড়েছে আমার মেয়ের উপরে। সে গ্রামের মেয়েদেরকে ভোগ্য বস্তু বানানোর কাজ করে চলেছে। দেখলে মনে হয় ওর মধ্যে কোনো অভিশাপ বাসা বেঁধেছে। রাতের অন্ধকারে মেয়েদেরকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় সে, আর পরের দিন তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়।
এমনিতে ছেলেটিকে দেখলে আপনার স্বাভাবিক বলেই মনে হবে। মোড়লের সন্তান হওয়ার দরুন প্রসূনকে আমরা কেউ কিছু বলতে পারি না। এমনকি অভিযোগের আঙ্গুল তার দিকে উঠলেই যে বিপদ ঘটতে পারে এই বিষয়টিও সকলেই আমরা জানি। তাই এই প্রসঙ্গে কেউই শক্ত হাতে এগিয়ে আসতে পারছি না, কেউই তাকে ধরে বেঁধে কোনো শাস্তি দিতে পারছি না। এই কারণেই আপনার নিকটে আসা বাবা। আপনি একমাত্র আমাদেরকে সমস্যার হাত থেকে রক্ষা করতে পারবেন। আপনি আপনার ক্ষমতার দ্বারা এই সমস্যার মোকাবেলা করতে পারবেন আমি জানি। দয়া করে কিছু একটা উপায় বের করুন বাবা, না হলে যে এবার আমার মেয়েটা। কথাগুলো শেষ করেই সুখেন অঝরে কাঁদতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, বেশ, আপনি এভাবে নিরাশ হয়ে পড়বেন না। ওই মেয়েটার সাথে যা ঘটেছে সেটা যে প্রসূনই ঘটিয়েছে, এই বিষয়টি সম্পর্কে আপনি এতটা নিশ্চিত হয়ে যেতে পারলেন কি করে? সুখেন চোখের জল মুছে বলল, যেদিনকে নয়নার মৃত্যু ঘটেছিল তার পরের দিন নয়নার শরীরের পাশে প্রসূনের ছেঁড়া একটা জামার টুকরো পাওয়া গেছিল। ওই টুকরোটাই যথেষ্ট প্রমাণ বহন করে বাবা। এটা তারই কাজ, সে ছাড়া এমনটা কেউ করতে পারে না। তবে নয়না কোনোদিনও আমাকে প্রসূনের রূপ পরিবর্তনের কথা বলেনি। কিছুই ঠিকভাবে আন্দাজ করতে পারছি না বাবা। যেটা আমরা দেখেছি সেটা এতকাল নয়নের চোখেও পড়বার কথা ছিল, কারণ সে প্রসূনের সাথেই থাকতো এতদিন, তাকে নিয়েই ঘুরে বেড়াচ্ছিল সে। তাহলে এই বিপত্তির কারণটা কি? আমি সবটা শুনে বুঝলাম সমস্যা বেশ জটিল। এরপর সুখেনকে উদ্দেশ্য করে বললাম, এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে একটা বিহিত করতেই হবে। আমাকে সেখানে যেতে হবে। ওই ছেলেটার মধ্যে যদি প্রেতের বাস থেকে থাকে তাহলে এই সুতোর পুঁটুলি তা উদ্ধারে সহায়তা করবে, কিন্তু কিভাবে সেটা সময় বলবে। আগে আমাকে ওই গ্রামে নিয়ে চলো। এরপর আমি আর সুখেন ওই গ্রামের পথে রওনা দিলাম। এই কথাগুলি বলে তারানাথ থামলেন। এরপরে আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনি কেমন সাহসের সাথে সব কাজে এগিয়ে যেতেন, তাই না? আমাদের মধ্যে তো জীবনের সাধারণ ওঠাপড়ার বিষয়টিকে সামলানোই সম্ভবপর হয়ে ওঠে না। তারানাথ পুনরায় বললেন, বিপদ একাধিক রকমের হয়। কোন বিপদের টোটকা তোমার জানা আছে সেই বুঝে ঈশ্বর তোমার পরীক্ষা নিতে আসবেন সেটা ভেবো না। তিনি একেবারেই এসবের ওপরে। তিনি সেই সকল বিষয়ের মধ্যেই তোমাকে প্রতিনিয়ত ঠেলে দেবেন যেগুলো তোমার অজানা, কারণ ওই অজানা আতঙ্কের গর্ভে লুকিয়েই তোমাকে নিজেকে প্রশিক্ষিত করে তুলতে হবে। জানা জিনিসের দ্বারা তুমি সহজেই উন্মুক্তির উপায় খুঁজে বের করে ফেলতে পারবে, তাই নয় কি? আসল তো হলো নিজেকে শেখানো। এই কাজ কি এতই সহজ বিভূতি? আমার পক্ষেও সেটা ততটাই জটিল। তবুও আমাকে নিজের শক্তির প্রতি বিশ্বাস রেখেই এগিয়ে যেতে হয়েছিল। নতুন কিছুর অন্বেষণে এগিয়ে যাওয়াই আমার জীবনের মূল উদ্দেশ্যে পরিণত হয়েছিল। কিশোরী বলে উঠল, বেশ তো, সেগুলি জানতেই তো আপনার নিকটে আসা। তাহলে বলুন, কি ঘটেছিল এরপরে? আপনি কি সেই প্রেতের সন্ধান পেয়েছিলেন? কারণ আমি যতদূর জানি কেউ নিজের অভীষ্ট সাধনের উদ্দেশ্যেই মানব শরীর ধারণ করে, এটাই প্রেতেদের সাধারণ বিশিষ্টতা বলতে পারে। এক্ষেত্রেও কি কিছুটা তেমনই ঘটেছিল? তারানাথ কিশোরীর কথা শুনে বললেন, ঠিকই ধরেছ, এক্ষেত্রেও কিছুটা তেমনই ঘটেছিল। তবে বিষয়টা যে এতটা জটিল সেটা অনেক পরে আন্দাজ করতে পেরেছিলাম। আমি সুখেনের সাথে গ্রামে গিয়ে পৌঁছলাম। দেখলাম গ্রামের মধ্যে হই হট্টগোল পড়ে গেছে, লোকজন অকারণে ছোটাছুটি করছে। তাদের মধ্যে থেকেই একজন ধাক্কা খেয়ে আমার সামনে এসে পড়ল। আমি তাকে তুলে বললাম, এগিয়ে আপনারা এভাবে ছোটাছুটি করছেন কেন? কার কাছ থেকে পালাচ্ছেন? লোকটা বললেন, গ্রামের মোড়ল লোক লাগিয়েছে, জমিদারের সাথে হাত মিলিয়ে তার লাঠিওয়ালদেরকে আমাদের বিরুদ্ধে নিয়োগ করেছে। তারাই আমাদেরকে মারধর করতে চাইছে। অনেকের ওপরেই অযাচিতভাবে লাঠি দিয়ে আঘাত করেছে তারা। অনেকের মাথা ফেটে গিয়েছে। আমি জানি না কি হবে, তবে এইভাবে চলতে থাকলে গ্রামের আর কেউই জীবিত থাকবে বলে মনে হয় না। ওদিকে সেই পিশাচের ভয়, আর এদিকে আবার জমে মানুষে টানাটানি। সেই গ্রামে আর বসবাস করা যাবে না দেখছি। বসবাসের অযোগ্য করে তুলেছে ওই মোড়ল। আমি বললাম, কেন? তিনি হঠাৎ গ্রামের মানুষের উপর এমন অকথ্য অত্যাচার চালাচ্ছেন কেন? লোকটি বললেন, আমি তাড়াহুড়োয় আছি,
যে করেই হোক বাসায় ফিরে মেয়ে বউকে নিয়ে আজ রাতের মধ্যেই এই গ্রাম ছেড়ে চলে যাব, নাহলে আর বেঁচে ফিরতে পারবো না। আসলে ওই গ্রামের মোড়লের সন্তান অর্থাৎ প্রসূনকে অনেকেই প্রেত ভাবছেন। সেই নাকি রাতের অন্ধকারে মেয়েদের শরীর থেকে রক্ত আর মাংস ছিঁড়ে খেয়ে তাদের শরীরগুলোকে গ্রামের সীমান্তে ফেলে রেখে চলে যাচ্ছে। অথচ ছেলেটাকে দেখলে আপনি কিন্তু কিছুই আন্দাজ করতে পারবেন না। দেখলে মনে হবে সে বড়ই স্বাভাবিক, তার মধ্যে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু কি বলুন তো, আমরা অনেকেই তার সত্যতার কথা জেনে ফেলেছি। জবে থেকে হরির মেয়ে নয়নার মৃত্যু ঘটেছে ও হরি পাগল হয়ে গিয়েছে, আমরা সেই থেকেই এই সবের বিষয় আরো অধিক তদন্ত চালিয়েছিলাম। তারপরেই জানতে পেরেছিলাম যে সেই হলো প্রেত। কিন্তু বিষয়টি গ্রামের মোড়ল মানতে নারাজ। তিনি বলছেন এইসব মিথ্যে। আমরা নাকি তাকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই সকল অভিযোগ তার বিরুদ্ধে নাকি নিয়ে এসেছি। এবার আপনারাই বলুন, এগুলো কি ঠিক? উল্টো চোর নিজেই কোতোয়ালকে বকছে। এই তো সুখেন রয়েছে আপনার পাশেই, সে রয়েছে, তাকেই একবার গোটা বিষয়টা জিজ্ঞাসা করুন তো দেখি। সে দেখবেন আপনাকে সব বলে দিতে পারবে। হ্যাঁ, উনি আমাকে একটা সাধারণ ধারণা দিয়েছেন, সেই ধারণার ভিত্তিতেই আমার এখানে আসা। তবে ঘটনাটা যে একেবারে মড়কের মতো ছড়িয়ে পড়বে এ ধারণা আমার ছিল না। আমি ভেবেছিলাম গ্রামে পৌঁছতেই হয়তো এই সকল বিষয়গুলোর থেকে নিস্তারের একটা পথ খুঁজে বের করতে পারবো। এখন দেখছি সেই বিষয়টা ক্রমে জটিল হয়ে যাচ্ছে। আমাদেরকে যে করেই হোক ওই মোড়লকে শান্ত করতে হবে। আমাকে তার কাছে নিয়ে চলুন সুখেনবাবু। দেখলাম হই হট্টগোলের পরিমাণটা ক্রমে বেড়ে গেছে। আমি সেসবের মধ্যে থেকেই সুখেনকে সঙ্গে নিয়ে এগোতে শুরু করলাম। ওই লোকটাও নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে গেলেন। দেখলাম বেশ কিছু লাঠিয়াল আমাদের দিকে এগিয়ে আসছেন। তাদের হাতে রয়েছে মস্ত বড় বড় লাঠি। সেই লাঠি দিয়েই তারা অনেককে আঘাত করে চলেছে। ওই আঘাতের দ্বারাই অনেকে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। এসব দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। সোজা এগিয়ে একটা লাঠিয়ালের হাত থেকে লাঠিটা কেড়ে নিলাম। দেখলাম বাকিরা স্তম্ভিত। এরপর একটা ডান পিটে লোক আমাদিকে হন হন করে এগিয়ে এলেন। তাকে দেখেই বুঝলাম উনি হলেন মোড়ল মশাই। তিনি আমাকে দেখা মাত্রই বললেন, আপনি কে? আর এভাবে আমাদের গ্রামের মধ্যে ঢুকে এলেন কিভাবে? আপনাকে এখানে প্রবেশ করার অনুমতি দিল কে? আপনি যদি আমাদের আর জমিদারের আদেশ অমান্য করার চেষ্টা করেন, তাহলে এই লাঠির আঘাতে আপনার কপালকে বিদীর্ণ করা হবে। আপনি কি প্রস্তুত? সেসবের থেকে না হয় বিরতই থাকুন। আপনাদের মধ্যে মানুষ খুন করার শক্তি নেই। যদি শক্তি থাকতো তাহলে নিজের সন্তানকেই আগে শেষ করতেন, কারণ তার হাতে মরতে বসেছে গ্রামের সকল নিরীহ কন্যা সন্তানেরা। সেদিকে আপনার হুঁশ নেই। আপনি সবটা জানার পরেও নিজের সন্তানকে রক্ষা করে চলেছেন। আর বাকিদের কি? তারা সকলে কি দোষ করেছেন? তাদের অপরাধ কোথায়? তারা তো আপনার কোনো ক্ষতি করেনি। আপনার ছেলে একের পর এক মেয়ের সাথে ছলনা করে চলেছে। নিত্য নৈমিত্তিক উপায় সে নিজের কাজ সাধন করে চলেছে, অথচ আপনার সকলেই চুপচাপ সেগুলো দেখে চলেছেন। কেউ পরখ করে দেখতেও চাইছেন না। এই তো আপনাদের পঞ্চায়েত শাসনের বৈশিষ্ট্য, তাই না? দেখলাম মোড়ল চুপ করে রয়েছেন, সাথে জমিদারের লাঠিয়ালরাও পেছন দিকে সরে গেছে। মোড়ল আমাকে উদ্দেশ্য করে বলল, আসলে আমি এসবের থেকে গ্রামকে দূরেই রাখার চেষ্টা করেছি। তবে সব কথা আপনাকে এখানে বলা যাবে না। আমার সাথে আমার ভিটেতে একবার আসুন, এরপরে আপনাকে গোটা বিষয়টা আমি জানাবো। সুখেনবাবু হঠাৎই বললেন, আমরাও যাব। উনি একা কেন যাবেন? আপনাকে বিশ্বাস নেই। আপনি ওনাকে একা পেয়ে যদি ওনার কোনো ক্ষতি করে দেন, উনি হলেন আমাদের অন্তিম ভরসা। আমরা আপনাকে কোনোভাবেই ওনার ক্ষতি সাধন করতে দেব না। সুখেনের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মোড়ল এই বিষয়ে সায় দিলেন। এরপরে আমি আর সুখেন সহ গ্রামের আরো কিছু লোক মোড়লের সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মোড়ল মশাই বাড়িতে প্রবেশের পর বললেন, আপনারা 5 জন আমার সাথে আসুন, আর বাকিটা বাইরে অপেক্ষা করুন। আমি বাদে পঞ্চায়েতের বাকি মাথারা আলোচনার মধ্যে থাকলেও চলবে, ক্ষতি নেই। তারাই আপনাদের সব বিষয়টা খুলে বলবে। আমি দেখলাম সকলেই মোড়লের কথায় সায় দিচ্ছেন। এরপর আমি
আর আরও 5 জন গ্রামবাসী মোড়লের বাসায় প্রবেশ করলাম। দেখলাম মোড়ল ভেঙে পড়েছেন, তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আরও একবার চারদিকটা তাকিয়ে নিতেই নজরে পড়ল এমন কিছু যেটা দেখা মাত্রই আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখলাম মোড়ল নিজের সন্তান অর্থাৎ প্রসূনকে দড়ি দিয়ে শক্ত করে খাটিয়ার সাথে বেঁধে রেখে দিয়েছেন। তার চোখ উল্টে গেছে, বিড়বিড় করে কি সব বলছে। বুঝলাম প্রসূন স্বাভাবিক নেই, তার শরীরে প্রেতাত্মা বাস করছে। আমি মোড়লকে উদ্দেশ্য করে বললাম, আপনি এগুলো জানা সত্ত্বেও গ্রামের মানুষের কাছ থেকে সমস্ত বিষয়টা লুকিয়ে গিয়েছিলেন কেন? আপনার কি মনে হয় এই দৃশ্য দেখবার পরেও গ্রামবাসীরা আপনাকে ছেড়ে দেবে? মোড়ল কান্নায় ভেঙে পড়লেন, আমাকে উদ্দেশ্য করে বললেন, বিশ্বাস করুন, আমি এই বিষয়টাকে গ্রামবাসীদের কাছ থেকে সরিয়ে রাখতে চাইনি, কিন্তু কিন্তু এই বিষয়টা জানলে অনেক আগেই তারা আমার সন্তানকে মেরে ফেলতো। আমার সন্তান কোনো মানুষ নয়, সে অর্ধেক পিশাচ আর অর্ধেক মানুষ, যাকে বলে নরভক্ষক। তাকে নরমাংস আর কাঁচা রক্ত ভক্ষণ করে বাঁচতে হবে। পুরুষের রক্ত সে সেবন করতে পারবে না, তাকে নারীর রক্ত পান করতে হবে, তবেই সে নিজেকে স্থির রাখতে পারবে। কারণ তার শরীরে যে রয়েছে, সে মেয়েদের রক্ত পান করতে পছন্দ করে। তবে এর পিছনে রয়েছে এক মস্ত বড় ইতিহাস। আজকে আমি আপনাদেরকে সেই সব কথা জানাবো, সব জানাবো। সর্বনাশ! আপনি এত ভয়ঙ্কর কিছু জানার সত্ত্বেও এতকাল চুপ করেছিলেন? সে তো আপনাকেও শেষ করে ফেলতে পারত। দাদা, সেটা সম্ভব নয়, কারণ আমি তাকে খাবার জোগাড় করে দিতাম। কিভাবে একের পর এক আহার পাওয়া সম্ভব হবে সেই বিষয়টিতে আমি তাকে সাহায্য করতাম। তার আহারের যোগান দিতাম আমি। পিতা হয়ে নিজের সন্তানের মৃত্যু দেখা আমার পক্ষে সম্ভব ছিল না। সে নিজের মাকেও শেষ করে ফেলেছে। এই কষ্টের কথা কাউকে জানতে দিতে পারিনি আমি নিজের স্ত্রীর মৃতদেহ গ্রামের জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে এসেছি। কাউকে জানালে তারা আমার সন্তানকে সন্দেহ করবে, তাই আমি নিজের স্ত্রীকেও সৎকার করতে পারিনি। তার আত্মাও বোধহয় জল না পেয়ে এভাবে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে তখন এই গ্রামের মানুষেরা এতটাই বেশি কুসংস্কারগ্রস্ত ছিল যে এখানে প্রায় কোনো না কোনো তান্ত্রিক নিয়ে আসে শান্তি সংস্থানে কাজ করত। এমন সময় একদিন এক তান্ত্রিক গ্রামে এসে উপস্থিত হলেন। তবে তিনি ভালো মানুষ ছিলেন না, মোটেই ভালো মানুষ ছিলেন না। গ্রামে আসার পর থেকেই তিনি গ্রামের মহিলাদের ওপর কুদৃষ্টি দিতে শুরু করেছিলেন। শেষমেশ তার দৃষ্টি পড়ে তৎকালীন জমিদার রাধাচরণের কন্যা কুন্তির ওপর। কুন্তি দেখতে শুনতে খুবই ভালো ছিলেন, কিন্তু এই বিষয়টি জমিদারের এক পেয়াদা মারফত তার কানে পৌঁছেছিল। তারপরেই সেই জমিদার নিজেকে স্থির রাখতে পারেনি। তিনি এই অপরাধে সেই ভণ্ড তান্ত্রিকের গলা কেটে হত্যা করেছিল। এমনটা শোনা যায় যে সেই তান্ত্রিক ছিল পিশাচ সিদ্ধ। তিনি নাকি নরমাংস ভক্ষণ করতেও পছন্দ করতেন। তাই মৃত্যুর পরে নাকি তার কাটা শরীরটা এই জমিদারকে উদ্দেশ্য করে বলেছিল, তোরা আমাকে এভাবে শেষ করে ফেলতে পারবি না। কি ভাবছিস আমি এইভাবেই চলে যাব? আমি চলে গেলেও আমার অস্তিত্ব থেকেই যাবে, আর সেই অস্তিত্বের জোরেই আমি একের পর এক মেয়ের শিকার করে যাব। আমার প্রয়োজন রক্তের, মাংসের। আমি মানুষ হয়েও পিশাচের সাধনা করি, আর নিজেকে পিশাচ মনে করি বলেই আমি তার মতোই খাদ্য গ্রহণ করতে পছন্দ করি। এই কথা বলে তিনি মারা গিয়েছিলেন। সেদিন ছিল শুক্লপক্ষের দ্বাদশ তিথি। ওই দিন পঞ্চবটী অমাবস্যাও ছিল। এমনটা মনে করা হয় যে এই অমাবস্যা ও তিথিতে যখন কোনো পিশাচের মৃত্যু হয়, তখন সে সদ্যজাত কোনো শিশুর মধ্যে প্রবেশ করতে পারে। আর দুর্ভাগ্যবশত সেদিনই আমার সন্তান প্রসূনের জন্ম হয়। প্রথম অবস্থায় প্রসূনকে দেখে কিছুই বোঝা যায়নি। সে যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে,
তখন তার মধ্যে নরমাংস ভক্ষণের ইচ্ছেটা আরও অধিক মাত্রায় বৃদ্ধি পেয়ে গেছিল। একদিন রাতের বেলা দেখলাম সে বাড়ির দাওয়ায় বসে কি যেন একটা খাচ্ছে। কাছে যেতেই দেখলাম তার হাতে একটা হৃৎপিণ্ড। দেখেই বুঝলাম সে কাউকে খুন করেছে। পাশেই একটা নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখলাম। সে ছিল এই পঞ্চায়েতের সাথে যুক্ত একজনের কন্যা। এই দৃশ্য দেখে আবার মাথা কাজ করা বন্ধ করে দিল। কি করব না করব ভেবে না পেয়ে শেষ পর্যন্ত আমি সেই নারীর মৃতদেহটিকে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে পুঁতে দিয়েছিলাম। এইভাবে সে একের পর এক মানুষকে খুন করতে শুরু করেছিল, আর আমি তাদের দেহগুলিকে ওই জঙ্গলের ধারে আবারও কখনো বা মাটির নিচে কোথাও পুঁতে দিয়ে আসতাম। এইটাই আমার দৈনন্দিন কাজের অঙ্গ হয়ে উঠেছিল। তবে সুকেনের সাথে হরিচরণের সাক্ষাৎ দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখে আমি বেশ ঘাবড়ে গেছিলাম। এর প্রভাবে আমি এদের থেকে প্রসূনকে সাবধান থাকতেও বলেছিলাম। কিন্তু সন্ধ্যের পর প্রসূন আর স্বাভাবিক অবস্থায় থাকতো না। জন্মের সময় তার মধ্যে ঢুকে গেছিল সেই পিশাচের আত্মা। এরপর থেকে সে সন্ধে হলেই ওই পিশাচের অঙ্গুলি নির্দেশ দ্বারাই চলতো। সে যা বলতো প্রসূন সেটি করতে বাধ্য থাকতো। তাই আজকেও তাকে বেঁধে রেখেছি। আমি এসব বুঝেছিলাম অনেক পরে, কিন্তু একদিন তার মা তাকে এভাবে বেঁধে রাখতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছিলেন। আর তারপরে প্রসূন আমাকে বলেছিল, আমাকে যদি এভাবে আটকে রাখবার চেষ্টা করিস তাহলে তোকেও আমি এভাবেই শেষ করে ফেলবো। তারপর দেখবো তুই কি করতে পারিস। কথাটা স্মরণে রাখিস। আমি নিজের প্রাণ রক্ষার জন্য তাকে আর বেঁধে রাখিনি। সে যাতে নিজের স্বাধীনতার জায়গা থেকেই ভ্রমণ করতে পারে সেদিকে খেয়াল রাখতেই হয়েছিল। তবে অকারণেই গ্রামের নারীদের হত্যার বিষয়টা ক্রমে বৃদ্ধি পেতে শুরু করে দিল। কেন যে এভাবে নিরীহ মানুষগুলোর প্রাণ নিয়েছিল ওই প্রেতাত্মা, আমি সত্যিই জানি না। এবার বাবা, আপনি আপনি এবার একটা এর বিদ খুঁজে বার করুন, না হলে সব শেষ হয়ে যাবে বাবা। লোকটা আমার পায়ে পড়ে কাঁদতে থাকলো। আমি তাকে বললাম, বুঝেছি, আপনি ঠিকই বলেছেন। ওই তিথিতেই সেই প্রেত আপনার ছেলের শরীরে প্রবেশ করেছিল, আর তারপর থেকেই আপনার সন্তানের ওপর সে প্রভাব বিস্তার করে চলেছে। কিন্তু আরও কিছু কথা আছে যেটা কেবল ওই প্রেতই আমাদেরকে জানাতে পারবে। সে কাজ এতটাও সহজ নয়। আমাকে তার জন্য এক বিশেষ সাধনা করতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি আপনার ছেলেকে গ্রামের শ্মশানে নিয়ে চলুন। ওখানে গিয়েই এই সাধনার কাজ সম্পাদন করতে পারবো। তারা আমার কথা মতন কাজ করলেন। গ্রামের লোকেরা অনেকে মিলে সেই ছেলেটাকে ধরাধরি করে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলেন। আমিও মনে মনে অকালী দমনের মন্ত্র পাঠ করতে শুরু করলাম। এই সকল বীজ মন্ত্রের উচ্চারণের মধ্যে দিয়েই উন্মুক্তির পথ আবিষ্কার করা প্রয়োজন। তাই আমিও থামলাম না, মন্ত্রের উচ্চারণ অব্যাহত রাখলাম, আর এক হাতে গঙ্গা জল নিয়ে ওই পিশাচের দেহে ছিটিয়ে ছিটিয়ে দিতে লাগলাম। দেখলাম সে ক্রমে নিস্তেজ হয়ে পড়ছে। আমি মোড়ল মশাইকে উদ্দেশ্য করে বললাম, আপনার সন্তানকে আমি রক্ষা করবার চেষ্টা করলেও তাকে পুরোপুরি ওই কবল থেকে রক্ষা করা সম্ভব নয়। সে আপনার সন্তানের শরীরটাকে নিজের কবলে নিয়ে নিয়েছে। সে এখনো শরীরটাকে নিজের শরীর ভাবতে শুরু করেছে। এখানে যদি আমি আপনার সন্তানকে রক্ষা করবার চেষ্টা করে থাকি তাহলে তার মৃত্যু কিন্তু অবধারিত, আর সেই সাথে ওই পিশাচ আপনার সন্তান সহ সকলকে শেষ করে ফেলবে। ফলে আমাকে আপনার সন্তানের শরীরটা নষ্ট করতেই হবে। আমি জানতাম আমার নেওয়া এই সিদ্ধান্তের রেশ কতটা গভীর হতে চলেছে। মোড়ল মশাই দুঃখের সাথে বললেন, কিচ্ছু করার নেই, আপনি ওকে শেষ করুন। গ্রামের মানুষের কাছে এমনিতেই অপরাধী, আর আমিও এত খুন, রক্ত, নৃশংসতা আর দেখতে পাচ্ছি না। এবারে আমিও এসবের থেকে নিস্তার লাভ করতে চাই। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। সেদিন রাতের মধ্যেই যে আমাকে সমস্ত কাজ সম্পাদন করতে হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমি সকলকে নিয়ে এসে শ্মশানে উপস্থিত হলাম। এরপর এক যজ্ঞের বেদি নির্মাণ করলাম। তারপর তার সামনে বসে চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওম ক্লিম হুম ক্লিম ক্লিম।
কালিকে কালিকালনাশায় বিপদনাশায় ফট স্বাহা হুম ক্লিম হিম হুম ক্লিম ক্লাম ক্লিম হুম ফট স্বাহা। এই মন্ত্র টানা 3 বার উচ্চারণ করার পর আমি চোখ খুললাম এবং বললাম, এবার প্রসূনকে ওই দড়ির সাহায্যে গাছের সাথে শক্ত করে বেঁধে দিন। এই মন্ত্রের উচ্চারণ চলতেই থাকবে, আর তারই মধ্যেও শরীরের মধ্যে লুকিয়ে থাকা পিশাচ একবার না একবার ঠিক বেরিয়ে আসবে। তারপর সে নিজের কথা বলবে। এরপর আমরাও বুঝবো সে কি চায়, কেন চায়, আর এত মানুষের খুঁড়ের কারণ কি। নিন নিন, আর দেরি করবে না, তাড়াতাড়ি ওকে বেঁধে দিন। আমি এই গোলকের মধ্যে বসেই মন্ত্র পাঠ করে যাব। আপনারা খবরদার এর বাইরে বেরোতে যাবেন না, তাহলে কিন্তু পিশাচের শক্তির সাথে মোকাবিলা করে উঠতে পারবেন না, আর আমিও কিন্তু আপনাদের রক্ষা করতে পারবো না। গ্রামের লোকেরা সকলেই আমার কথা শুনল। তারা ছেলেটিকে গাছের সাথে বেঁধে দিয়ে ওই গোলকের মধ্যে ফিরে এলো। দেখলাম ধীরে ধীরে প্রসূনের ভাব বদলাচ্ছে। সে কেমন যেন গোঙাতে শুরু করেছে। এরপর ধীরে ধীরে তার মধ্যে পিশাচ জাগরিত হয়ে উঠতে শুরু করে। বলে, এরা নৃশংসভাবে আমাকে শেষ করেছিল। এই গ্রামে এক বিশেষ কাজে আমাকে ডেকে এনেছিল ওই জমিদার। সেই জমিদারের মেয়েকে আমি ভালোবাসতাম। আমি তাকে বিয়ে করে রানীর মতো করে রাখতাম, কিন্তু সে যেদিন জানতে পারল যে আমাকে নরমাংস ভক্ষণ করে বাঁচতে হয়, সেদিন সে আমাকে ছেড়ে চলে গেল। আমাকে পিশাচ সিদ্ধ সাধনার জন্য নরমাংস ভক্ষণ করতে হতো, কিন্তু আমাকে এই বিষয়টির থেকে মুক্তি দিতে পারত একমাত্র ওই কন্যাই। রেবতী নক্ষত্রে জন্ম কোনো কন্যার সাথে যদি আমার বিবাহ হতো, তাহলে আমি এই অভিশাপের কবল থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যেতাম। কিন্তু সে আমাকে ত্যায্য করল। আমি তাকে অন্তর দিয়ে ভালোবেসেছিলাম, আর তার বদলে সে আমার সাথে ছলনা করেছিল। আমি তাকে কোনো দিনও ক্ষমা করতে পারিনি। শুধু এইখানেই শেষ নয়, এরপরে আমাকে নিজের মেয়ের জীবন থেকে পুরোপুরিভাবে সরিয়ে ফেলতে ওই জমিদার আমাকে নৃশংসভাবে হত্যা করেছিল। ওর চোখের সামনেই ওর বাবা আমাকে শেষ করে ফেলেছিল, আর ও তার প্রতিবাদ করে একটাও কথা পর্যন্ত বলেনি। আর তাই এর বদলা নিতে আমি ফিরে এসেছি। এই গ্রামের কোনো নারী আর কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবে না। তাই এই প্রসূনকে আমি ব্যবহার করেছি। তাকে দিয়ে আমি নিজের কাজ সিদ্ধ করেছি। সেই গ্রামের মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় চালাতো, আর তারপরে তাকে শেষ করে ফেলতো। আর এইভাবে ওই প্রসূনের মধ্যে দিয়ে আমি আমার তৃষ্ণা মেটাতাম। আমি এভাবেই প্রতিটি মেয়ের সর্বনাশ করেছি। প্রসূনের শরীরে আমি তার জন্মাবস্থা থেকেই ছিলাম। আমার কাছে প্রয়োজন ছিল একটি শরীরের, তাই আমিও তাকে পেয়ে তার শরীরটিকে নিজের শরীরে পরিণত করেছি। আর এখন আমার আত্মাকেও আমি কবজায় করেছি। সে চেয়েও আমাকে তার শরীর থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এখন আমাকে কেউ শেষ করতে চাইলে তাকেও শেষ হতেই হবে। হঠাৎ দেখলাম প্রসূনের মধ্যে থেকে সেই পিশাচের রূপ মুছে গিয়ে প্রসূন নিজের কণ্ঠে কিছু বলার চেষ্টা করছে। সে আমাদের উদ্দেশ্য করে বলছে, আমাকে রক্ষা করুন। এই পিশাচ আমার হাত থেকে একের পর এক নিজের কাজ করেই চলেছে। এক বিভৎস নোংরা খেলায় মেতেছে সে। আমি শুধু একটি সুস্থ জীবন চেয়েছিলাম, কিন্তু এখন আমাকে এই যন্ত্রণা আজীবন ভোগ করে যেতে হবে। দয়া করে একে শেষ করুন, আর আমাকেও মুক্তি দিন। আমি আর পারছি না। আমি একের পর এক মানুষের খুন করে চলেছি, এমনকি নিজের মাকেও আমি শেষ করে ফেলেছি।
কিন্তু বিশ্বাস করুন, এতে আমার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি জানি এর কোনো ক্ষমা হয় না। আমাকে শেষ করে ফেলুন, আমি মুক্তি চাই। না হলে আমি যতদিন বেঁচে থাকবো এই পিশাচ আমার শরীরটিকে ভর করে আরও মানুষের জীবন শেষ করবে। বলি চাইছে সে, কেবল বলি, আর কোনো উপায় নেই। আপনি আপনি আমায় শেষ করে ফেলুন। আমি দেখলাম সত্যিই আর কোনো পথ নেই। আমি আমার হাতে থাকা ওই লাল সুতোর পুঁটলিটা প্রসূনের দিকে ছুঁড়তেই দেখলাম সেটা তাকে আবিষ্ট করে ফেলল। এরপর সেখান থেকে নির্গত হতে শুরু করলো এক প্রবল জ্যোতি, এবং সেই জ্যোতির থেকে নির্গত হতে শুরু করলো এক লাল বর্ণের আভা। সাথে সাথে চারদিকে আগুন জ্বলে উঠল। দাউ দাউ করে জ্বলতে শুরু করলো সেই আগুন। আগুনের দাবদাহ আমিও সহ্য করতে পারলাম না, কিন্তু মন্ত্রপাঠ অব্যাহত রাখতেই হলো। দেখলাম প্রসূনের শরীরে আগুন লেগে গেছে। নিমেষের মধ্যে তার শরীরটা ছাইতে পরিণত হলো। এরপর হঠাৎই বিদ্যুৎ চমকে উঠল, আর আমার হাতে থাকা ওই পাত্রটার মধ্যে ছাই প্রবেশ করলো। তারপরে আমি পাত্রটার মুখটা সেই লাল সুতোর সাহায্যে বেঁধে দিলাম। এরপর এক বিশেষ মন্ত্রের দ্বারা সেটাকে সিদ্ধ করে নদীর জলে ছুঁড়ে দিলাম। দেখলাম সেটা ধীরে ধীরে নদীর জলে নিবিষ্ট হয়ে গেল। কিন্তু ওই ছেলেটাকে আমি শেষকালে রক্ষা করতে পারলাম না। মোড়ল মশাই আমার সম্মুখে কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু আমার কিছু করার ছিল না। তন্ত্রের শক্তির দ্বারা মানুষকে ফিরিয়ে আনা যায় ঠিকই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরাও অপারগ। তখন বাস্তবের সামনে আমাদেরও দুর্বল হয়ে পড়তে হয়। একজনের বিনিময়ে আরেকজনের ভালো, এটাই পৃথিবীর রীতি। এই কারণেই গল্প পাঠের সময় আমার মনটা এত খারাপ হয়ে যায়। আমার সেই সকল দিনের কথা মনে পড়ে যায় যেখান থেকে এক ঝাঁক দুঃখ ছাড়া আমি আর কিছু ফিরিয়ে আনতে পারিনি। গ্রামটা পিশাচের কবল থেকে উদ্ধার পেয়েছিল ঠিকই, কিন্তু এক পিতার কোল চিরটা কালের জন্য খালি হয়ে গিয়েছিল। তারানাথ থামলেন। দেখলাম তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমরাও আর সেদিন তাকে বিরক্ত করলাম না। আবারও কোনো গল্প শোনার অভিপ্রায় নিয়ে বাড়ি ফিরে এলাম। তবে সেদিনের ওই কাহিনীর রেশটা মনে থেকেই গিয়েছিল। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও নরখাদকের আতঙ্ক। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে নিন। এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।